যাদের বাড়িতে 3 বছর 4 বছর 5 বছরের ছেলে মেয়েরা রয়েছে দেখবেন ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, বিশাল কিছু ব্যাপার নয়। এবার 3 বছর থেকে 4 বছর হলো, তার 4 বছর থেকে 5 বছর হলো, আর 5 বছর যখন বয়স হয়ে যায় দেখবেন মা, এখন যদিও 3.5 বছর বয়স হয়ে গেলেই মা বাবার একটা দায়িত্ব থাকে যে ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেব। 3 বছর বয়স হয়ে গেলেই মাথায় চাপিয়ে দেওয়া হলো দায়িত্বের পর্বত পাহাড়। তাতে করে ফল তো ভালো হয় না। 3.5 বছরের ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে ছেলেটাকে ইংরেজ বানানো যায়, লেখাপড়া শিখিয়ে ছেলেকে বড় চাকরি পাইয়ে দেওয়া যায়, অনেক লেখাপড়া শিখিয়ে ছেলের হয়তো অনেক সার্টিফিকেট তৈরি করা যায়। কিন্তু একটা কথা বলে দিই, ছেলেকে টাকার মেশিন বানানো সহজ, কিন্তু ভদ্র মানুষ তৈরি করা কিন্তু খুব কঠিন। এই বাংলায় অনেক উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র মানুষ রয়েছে যারা টাকার মেশিন, এক মাস গেলে কোটি কোটি টাকা রোজগার করে। কিন্তু মায়েরা একটা কথা বুঝে রাখবেন, মেনে চলবেন, এগুলো টাকার মেশিন ছেলেকে যদি কোনোদিন বানিয়ে রাখেন, মেশিন অনেক কাজ করতে পারে। 1000টা মানুষের কাজ মেশিনে 1 মিনিটে করে দিতে পারে, 1 ঘন্টায় করে দিতে পারে। কিন্তু মেশিনের সঙ্গে মানুষের পার্থক্যটা কিন্তু একটা জায়গায়, মেশিন কাজ অনেক করতে পারে কিন্তু মেশিনের হৃদয় থাকে না। মানুষ কাজ হয়তো অনেক পারে না, কিন্তু মানুষের একটা হৃদয় আছে, মানুষের একটা প্রাণ আছে, মেশিনের প্রাণ নেই। তাই আপনাদের সবসময় দায়িত্ব থাকবে যে আমার ছেলেকে আমি মেশিন বানাবো না, আমার ছেলেকে আমি মানুষ তৈরি করব। এরকম কত মেশিন বাংলায় তৈরি হয়েছে যারা সমাজকে জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। তার সত্য প্রমাণ আরজিকর কাণ্ড। কত বড় বড় মেশিন রয়েছে সেই আরজিকর কাণ্ডে, যারা একটা অপারেশন করলে 1 ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেন, মাস গেলে টাকার পাহাড় তৈরি করে ফেলেন। তারা একটা মেশিন ওই আরজিকর হসপিটালে ছিল, কিন্তু তারা শুধু মেশিন, তারা কিন্তু মানুষ নয়। তারা যে মানুষ নয় তার সত্য প্রমাণ কয়েকটা মাস আগে সারা বিশ্বের মানুষকে ধরিয়ে দিয়েছেন। তাই সাবধান, ছেলেকে মেশিন বানাতে চাইবেন না, ছেলে তাহলে মেশিন হবে, মানুষ হবে না। তাই জন্য আজকে দেখুন 5 বছরের ছেলে, ছোট্ট, নাম রয়েছে দুঃখী। আস্তে মায়েরা কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। আজকে সেই দুঃখীর বয়স যখন 5 বছর, তার বাবা ছিল, বাচ্চা সামনে কথা বলবি না। ছেলের যখন 5 বছর বয়স হয়েছে, তার বাবা কৃষ্ণ মণ্ডল, ঠিক দেখুন মায়েরা, খেয়াল করে দেখুন, 5 বছর প্লাস হয়েছে যখন, কৃষ্ণ মণ্ডল একদিন ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাবা তার মনের ইচ্ছেটাকে ছেলেকে বলে ফেলেছেন। মা বাবার একটা স্বপ্ন থাকে, এটা থাকা ভালো, তা সেই স্বপ্নই আজকে বাবার একটা ইচ্ছে ছিল, সেটা ছেলেকে বলে ফেলেছেন। আর একটা জিনিস মানতে হয় যে মা বাবা ছেলের কল্যাণের জন্য অনেক কথাই মুখে বলে ফেলে, সব কথা যে মা বাবার ভেতরের কথা তা কিন্তু নয়। অনেক বড় বড় কথা মা বলে দেয়, কত কথা বাবা বলে দেয় ছেলেকে, কিন্তু তা বলে যদি সমস্ত কথা বাবার অন্তর থেকে হতো, সে বিচার যদি থাকতো ছেলের, তাহলে এত ধ্বংস, আমাদের বিপর্যয় কিন্তু আসতো না মানব সমাজে। মায়েরা, আজকে বাবা ছেলেকে কোলে করে নিয়ে তালপাতার ঘরের মধ্যেই ছোট্ট একটা ঠাকুর ঘর বানানো রয়েছে, সেই ঠাকুর ঘরে ছেলেকে বসিয়েছে, আর বাবা তার পাশে বসে রয়েছে। বাবা ছেলেকে বলছে, খোকা রে, এই খোকা, আমি তোকে একটা আসল কথা বলার জন্যই আজকে তোকে বসালাম, শোন, কিছু মনে করিস না। তোর জন্মের আগে তোর মা আমার কাছে অভাবের যন্ত্রণায় পড়ে পাগলের মতো কেঁদেছিল, কিন্তু তোর মায়ের চোখের জল মোছাতে গিয়ে আমি পুরীর মন্দিরে হত্যে দিয়ে পড়েছিলাম কয়েকটা দিন। কিন্তু খোকারে, জগন্নাথের মন্দিরে যাবার পরে আমি কিন্তু জগন্নাথের কাছে তোর মায়ের কথাটা রাখতে পারিনি। আমি টাকা পয়সা চাইনি, আমি সোনা দানা চাইতে পারি না, আমি জগন্নাথের কাছে যেটা চেয়ে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আমি তোকে চেয়ে নিয়ে এসেছিলাম।
এই যে তুই আমার ছেলে, আমি তোর বাবা, তুই যে আমাকে বাবা বলবি, এটা জগন্নাথের কৃপায় হয়েছে। তাই খোকারে, আমি তোকে একটা সত্য কথা বলি, শোন শোন শোন, ভালো করে শোন, ভালো করে শোন, কিচ্ছু মনে করিস না, শোন। এই যে জগন্নাথের কৃপায় তুই আমার সন্তান হয়েছিস, আর আমি তোর বাবা হয়েছি, আমি বাবা হয়ে তোকে একটা কথা বলে দিই, বড় হয়ে যদি কোনোদিন কৃষ্ণ ভজন করতে পারিস, তাহলে জানবি তুই সত্যিকারের একটা মানুষ হয়েছিস। আর যদি না করতে পারিস, যদি তুই কৃষ্ণ ভজন না করতে পারিস, তুই যে আমার ছেলে, আমি যে তোর বাবা, এই পরিচয় সমাজে তুই কাউকে জানাবি না। তুই যদি কৃষ্ণ ভজন না করিস, আমি তোর বাবা হতে চাই না। ওই 5 বছরের ছেলেকে বাবা যখনই বলেছে যে কৃষ্ণ ভজন না করলে আমি আমার বাবার ছেলে সাজতে পারবো না, কৃষ্ণ ভজন না করলে আমি ওই বাবার সন্তান হতে পারবো না, কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুঃখীর চোখে চলে এলো জল। বাবাকে কিছু বুঝতে দিল না, দুঃখী মনে মনে একটা চিন্তা নিয়ে নিল, না, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। কৃষ্ণ নাম না করলে যদি আমি বাবার পরিচয় না দিতে পারি, আমি কৃষ্ণ ভজন করব, আমি কৃষ্ণ ভজন করব। এই চিন্তা করে 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 দিনটা পার হল। সন্ধ্যা নামল। ঠিক রাত্রির বেলায়, যখন গভীর রাত, মধ্যরাত, রাত্রির 12টা যখন বাজে, তখন দুঃখীর ঘুম ভেঙে গেল। মায়েরা, 5 বছরের ছেলের ঘুম যখন রাত্রির 12টায় ভেঙে গেছে, তখন দুঃখী রাত্রির 12টায় গভীর রাত্রিতে ঘুম থেকে উঠে দেখে মা ঘুমে অচেতন। বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। দুঃখী মনে মনে চিন্তা করলো, আমি যদি মা বাবাকে বলে দিয়ে বেরিয়ে যাই ঘর ছেড়ে, মা বাবা আমাকে যেতে দেবে না। আর আমি যদি গৃহত্যাগী না হই, তাহলে পরম কৃষ্ণ ভক্ত আমি হতে পারবো না। আর আমি যদি পরম কৃষ্ণ ভক্ত না হই, আমি আমার বাবার ছেলে বলে পরিচয় দেব না। আমাকে গৃহত্যাগী হতে হবে, আমাকে সংসার ত্যাগী হতে হবে। এই বলে সেই ছোট্ট দুঃখী ঘুমন্ত পিতামাতা কিছু বুঝতে দিলেন না, মা বাবাকে কিছু বুঝতেই দিল না। গভীর রাত্রিতে সারা জীবনের জন্য শেষবারের মতন জন্মভূমির মাটি অঙ্গে বুলিয়ে নিয়ে ঘুমন্ত বাবার চরণে হালকা করে হাতটা রেখে অনুমতি নিয়ে, ঘুমন্ত মায়ের চরণে হাত রেখে অনুমতি নিয়ে, আমি চলে যাই, ও মা জননী জননী, আমায় শুধু দাও গো বিদায়, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি দাও গো বিদায়,
জনম ভূমি আমায় দাও গো বিদায় মা গো আমি চলে যা আমি চলে যা আমি চলে যা। বেরিয়ে গেলেন। ঘুমন্ত পিতামাতাকে প্রণাম করে, সংসারে টাকা পয়সা নেই, থাকার মধ্যে যদি থাকতো তো এই শুধু একটা সন্তানই আলো করেছিল সংসারটা, তাও বেরিয়ে গেল। মা বাবা কিচ্ছু চায় না, শুধু একটা ছেলেই চেয়েছিল, তাও সংসার ছাড়া হয়ে গেল। মধ্যরাত্রিতে মাকে ত্যাগ করে, বাবাকে ত্যাগ করে গৃহত্যাগী হয়ে বেরিয়ে গেল কৃষ্ণ ভক্ত হবে বলে। মেদিনীপুর জেলা পার করে হাওড়া জেলায় পা দিলেন। হাওড়া জেলা পার করে হুগলি জেলা। হুগলি জেলার পথে পথে যেতে যেতে যাকে দেখতে পায় তাকে জিজ্ঞেস করে, ওগো ওগো আমার নাম দুঃখী, আমি কৃষ্ণ সেবা করব বলে আমি নবদ্বীপের পথে পা বাড়িয়েছি গো, তোমরা আমায় বলতে পারবে নবদ্বীপ কোথায়? তোমরা আমায় বলবে নবদ্বীপ কত দূর? হ্যাঁ দুঃখী, হ্যাঁ দুঃখী, এই ছোট্ট অল্প বয়স দুধের বালক, তুই নবদ্বীপ যাবি? যা, নবদ্বীপ যেতে হবে না, চলে যা চলে যা চলে যা, ভিক্ষে করে করে খাচ্ছিস তো তাই খা, নবদ্বীপের খোঁজ করার দরকার নেই, যাবি? হোগো তোমরা আমার দিকে তাকিয়ে তোমরা ভেবেছ আমি ভিখারি? আমাকে দেখে কি তোমাদের মনে হয় আমি ভিখারি? হ্যাঁ ভিখারি, ভিখারি, আমি ভিখারি, তবে ওই অর্থের কাঙাল আমি নই। আমি ভিখারি, কিসের ভিখারি জানো? শুনবে তোমরা, শুনবে আমি কিসের ভিখারি? আমি প্রেমের ভিখারি, আমি শুধু প্রেম ভিক্ষা করি, আমি যাব নদিয়া। হরি 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 প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়ায় নদিয়ায়। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বল হরি হরি বলে দুটি বাহু তুলে, মুখে গড়ি হরি বলি, দুটি বাহু তুলে, প্রেম ভিক্ষা দাও আমায়, আমায়। ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া।
বেরিয়ে গেল মা। ভেবেছিল নদিয়ায় যাব, নদিয়ায় যাওয়ার আগে কোন জায়গায় গেছিল সেই ঠিকানাটা আপনাদের দিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধে হবে। ছোট্ট ছেলেটা পৌঁছে গেছিল সেই জায়গায়, সেই জায়গাটা এখনো রয়েছে। সেই জায়গাটার নাম হলো বর্ধমানের অম্বিকা কালনা। অনেকে বেড়াতে যায়, অনেকে নবদ্বীপ বেড়াতে গেলে অম্বিকা কালনা দর্শন করে আসেন। আপনারা অবশ্যই আসবেন। মানে আজকের সম্পূর্ণ পালা বা লীলাটা একেবারে সত্য ইতিহাসের প্রমাণ আমি দিয়ে দেব, আপনারা অবশ্যই দর্শন করে আসবেন। মেদিনীপুরের ধারেন্দা বাহাদুরপুর গ্রামের ছেলে, সেই ঠিকানা এখনো রয়েছে, আপনারা যেতে পারেন, দেখে আসবেন। আর ওইখান থেকে ছেলেটা বেরিয়ে চলে গেছিল বর্ধমানের অম্বিকা কালনা, সেই অম্বিকা কালনাটাও এখনো রয়েছে। এবং সেখানে সব থেকে বড় কথা, একটা বিগ্রহ আছে, যে বিগ্রহ লোকে বলে বিগ্রহ অচল, কিন্তু সচল বিগ্রহ যদি প্রমাণ পেতে হয় সেটা ওই অম্বিকা কালনায়। সেখানে হাজার হাজার মানুষ বেড়াতে যায়। এবং সেই অম্বিকা কালনায় প্রধান যিনি সাধক ছিলেন তার নাম হলো গৌরীদাস পণ্ডিত। এবং সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর। দাঁড়াও মায়েরা, খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন, যদিও ঠান্ডা পড়ছে উপর থেকে। আর ওই ঠান্ডা শিশিরের মধ্যে আমার কাছেও আসছে, আমার গলার মধ্যে একটু অসুবিধে হচ্ছে। এত ওপেন স্টেজ তো সাধারণত ভাবে ঠান্ডার দিনে হয় না, কিন্তু এখানে হচ্ছে। এটা গলার ক্ষেত্রে খুব ক্ষতি হচ্ছে। ওপেন স্টেজ হয় না, কিছুটা ছাওয়ার দরকার থাকে। আর আপনারাও বসে আছেন ঠান্ডায়, আপনাদেরও অসুবিধে হচ্ছে, কিন্তু একটু কষ্ট করে আমি অনুরোধ করব যে পালাটা অন্তত মন দিয়ে শুনবেন। এটা আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ। ঠান্ডা পড়েছে, তার মধ্যেও ভগবানের চরণে একটু মতি রাখবেন, অসুবিধে কিছু হবে না। তা আজকে সেই অম্বিকা কালনায় ছুটে যাচ্ছে ওই 5 বছরের ছেলে, নাম তার দুঃখী। এবার অম্বিকা কালনার সেই মন্দিরে হৃদয় চৈতন্য ঠাকুর তখন পুজোয় বসেছিলেন। আর পিছন থেকে গিয়ে ওই ছোট্ট বাচ্চা ছেলেটা হৃদয় চৈতন্য ঠাকুরের নাম ধরে তার জয়ধ্বনি দিতে লাগলো, হৃদয় চৈতন্য ঠাকুর কি। আচ্ছা, এই মাইকম্যান কি ঘুমাচ্ছে? মাইকম্যান কোথায় গো? এই রে বাবা, মাইকম্যান ঘুমাচ্ছে। আচ্ছা, একটুখানি মাইক বাবা, ওই যে দোহার আছে, দোহারের ভলিউমটাকে একটু বাড়িয়ে দাও, ভলিউমটা একটু কম থাকছে। বাকি ঠিক আছে, তোমার সাউন্ড একবারে ফার্স্ট ক্লাস। পরের বছর ভগবান তোমাকে এই সেট আরো 10টা দিক, আমি ভগবানকে জানাই। সেট খুব ভালো, শুধু ওই ভলিউমটা বাড়িয়ে দাও, আর কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। সুন্দর সাউন্ড, সাউন্ড খুব পরিষ্কার, একদম স্টিরিও সাউন্ড, নাকি না ভুল বলছি? না ঠিক বলছি। যাই হোক, এবার সেই অম্বিকা কালনায় ছোট্ট ছেলেটা গেছে। দাঁড়াও মা, হৃদয় চৈতন্য ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছেন, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়, হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। এবার হৃদয় চৈতন্য ঠাকুর হঠাৎ করে পিছন দিকে ঘুরে দেখছে একটা কি কচি বাচ্চা ছেলে, ছোট্ট দুধের বালক, শিশুপুত্র। হ্যারে বাবা, কে তুই? ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে। কি নাম তোর? আমার নাম হচ্ছে দুঃখী। দুঃখী? হ্যাঁ বাবা ঠাকুর, আমার নাম দুঃখী। তা এইখানে কেন এসেছিস? বাবা ঠাকুর, আপনার কাছে আমি কেন এসেছি জানেন? আমার বাবা আমাকে কোলে করে নিয়ে বলেছিলেন, আমি যদি প্রাণ ভরে কৃষ্ণ ভজন না করতে পারি, আমি বাবার সন্তান বলে কাউকে পরিচয় দিতে পারবো না। আর সেই জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি দয়া করে কিছু না, আপনি শুধু আমাকে দীক্ষা মন্ত্রটা দেবেন, আপনার কাছ থেকে দীক্ষা নিয়ে আমি রাধা গোবিন্দের সেবা করব। ও, তুই তার মানে আমার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য এসেছিস, সেই তো? ঠিক আছে, আমি তোকে দীক্ষা দেব। তবে একটা কথা বলি, আমার কাছে যারা দীক্ষা মন্ত্র নেয় না, আমি তাদেরকে বেশ কয়েকটা দিনের জন্য পরীক্ষা করে নিই। সেই পরীক্ষায় যদি কেউ পাশ করে, তখন আমি তাকে দীক্ষা দিই। তা তুমি কি পরীক্ষা দেবে? হ্যাঁ বাবা ঠাকুর, আপনি বলুন না আমায় কি পরীক্ষা দিতে হবে, আমি পরীক্ষা দিতে প্রস্তুত। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে। ও, তুমি পরীক্ষা দেবে? বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে, সামনে এসো। এই কে আছিস? বলুন।
আমার মন্দিরের পিছনে দেখবি একটা বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে দেখবি বেশ কয়েকটা মাটির কলসি রাখা রয়েছে, আর সেই মাটির কলসি থেকে সব থেকে বড় মাটির কলসিটা নিয়ে দুঃখীর হাতে দিয়ে দে। আর দুঃখী শোনো, আমার কাছে শোনো, নিয়মটা বলে দিই। তুমি ওই যে গঙ্গার ঘাট আছে, তুমি গঙ্গার ঘাটে যাবে, কলসি ভর্তি করে জল নেবে, আর সেই কলসি ভর্তি করে জল নিয়ে তোমার মাথার উপরে চাপিয়ে তুমি এই যে আমার ফুলের গাছগুলো দেখতে পাচ্ছ, তুলসী গাছ দেখতে পাচ্ছ, এই গোড়ায় 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 ঢেলে দেবে। তবে শোনো, কাজের মধ্যে যেন আমি কোনোদিন ভুল ত্রুটি না দেখতে পাই। যদি কোনোদিন দেখি যে তোমার কাজের মধ্যে ত্রুটি হয়েছে, তাহলে আমি তোমায় দীক্ষা দেব না। এবার দুঃখী যেদিন থেকে গুরুদেবের এই কথা শুনলেন, সেই দিন থেকে দুঃখীর শুরু হয়ে গেল কৃষ্ণ সেবা। মায়েরা, সকাল থেকে দুপুর আবার বিকেল থেকে সন্ধ্যার আগে পর্যন্ত দুঃখী প্রত্যেকটা দিনই জল ঢেলে যাচ্ছে, কিন্তু দীক্ষার কোনো নাম নেই। জল ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে, ঢেলেই যাচ্ছে। এবার জল ঢালতে 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 দেখা গেল 6 মাস কেটে গেল, কিন্তু দীক্ষার কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। আচ্ছা মায়েরা বলুন তো, 6 মাসের শিশুর মাথায় যদি একটা ভারী মাটির কলসি করে জল ঢালার দায়িত্ব দেওয়া হয়, আপনারা ভাবতে পারছেন যে কি সর্বনাশটা সেই ছেলেটার হতে পারে? 5 বছরের ছেলের মাথায় মাটির কলসি তুলে দিয়েছেন, আর 5 বছরের ছেলের মাথায় হাত দিয়ে দেখবে, একেবারে নরম মাথা, তার মধ্যে যদি বড় মাটির কলসি 6 মাস ধরে তুলে দেয়, চাপিয়ে দেয়, সেই ছেলের কি হতে পারে? একদিন একটা সর্বনাশ হয়ে গেল। ছোট্ট দুঃখের মাথায় মাটির কলসি করে জল ঢালতে ঢালতে 1 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যেতে যেতে একদিন দুঃখী দেখতে পেলেন ওই মাটির কলসির ঘষা লেগে 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 ঠিক মাথার মাঝখানটা এই এতখানি জায়গা জুড়ে হয়ে গেছে দগদগে ঘা। মাথার মাঝখানটা পুজ রক্ত গলে গলে পড়ছে, এমনকি পোকা কিলবিল করছে, সেই ঘায়ের ওপরই জল ঢালছে। অসহ্য যন্ত্রণা। একদিনকে দুঃখী দেখলো কলসি করে জল ঢালছে বটে, কিন্তু মাথার চারিদিক থেকে পোকা কিলবিল করে নামছে। দুঃখী দেখলো, না, আমার মাথায় যদি ঘায়ের পোকা দেখতে পাই, তাহলে তো আমার গুরুদেব আমাকে দীক্ষা দেবে না। না 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 না, আমি মাথার ঘাটা গুরুদেবকে দেখাবো না, আমি মাথার ঘা গুরুদেবকে দেখাবো না। এই বলে সেই দিনকে দুঃখী করেছে কি, মাথায় একটা সুন্দর করে কাপড়ের টুকরো বেঁধে নিয়ে পাগড়ির মতন করে তার মাঝখানে কলসি চাপিয়ে জল ঢালছে। কিন্তু এতদিন দুঃখী জল ঢালছে, গুরুদেব কোনোদিন লক্ষ্য করেনি। কিন্তু আজকে যখন এই পাগড়ি বেঁধে মাথায় কলসি চাপিয়েছে, গুরুদেবের চোখে পড়ে গেল। গুরুদেব ছুটে এসে বলছে, এই দুঃখী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথায় কি বেঁধেছিস? গুরুদেব, গুরুদেব, আমি আসলে না 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 না, অন্য কিছু না, আমি মাথায় আসলে একটা এমনি একটা পাগড়ি। পাগড়ি খোল বলছি, খোল ওই পাগড়ি, পাগড়ি খোল। গুরুদেব, আজকে আমাকে পাগড়ি খুলতে বলবেন না গুরুদেব। তবে রে, পাগড়ি খুলতে বলবে না? আমি তোমাকে বললাম কৃষ্ণ সেবার জন্য জল আনতে, আর তুমি মাথার উপরে বেশ একটা নরম দেখে গদি তৈরি করেছ। শোনো শোনো, এটা রূপ সনাতনের ধর্ম। এখানে আরাম করে, এখানে বাবুগিরি দেখিয়ে নবাবী ছালে কৃষ্ণ সেবা হয় না। যাও পাগড়ি খোলো, পাগড়ি খোলো। দুঃখী বলছেন, গুরুদেব, আজকে আমি পাগড়ি খুলবো না। পাগড়ি খুলবি না? পাগড়ি খুলবি না? আমি জোর করে খুলে দেব, আমি জোর করে খুলে দেব ওই পাগড়ি। এই বলে হৃদয় চৈতন্য ঠাকুর
ছুটে গিয়ে সেই ছোট্ট ছেলেটার যেই না জোর করে পাগড়ি খুলে দিয়েছে, অমনি দেখতে পেল গল গল করে পুজ রক্ত পোকা নেমে আসছে। ওরে দুঃখী দুঃখী দুঃখী, তুই কি সর্বনাশ করেছিস? তোর মাথায় ঘা, তোর মাথায় পুজ রক্ত গলে গলে পড়ছে, পোকা কিলবিল করছে, তুই আমায় আগে জানাসনি? ওরে, তুই তোর নিজের মা বাবাকে ছেড়ে দিয়ে তুই যে সারাটা জীবন আমার কাছে এসেছিস, আমি যে তোর বাবা, আমি যে তোর মা, এই এত কঠিন কষ্টের কথা যদি আমাকে না বলবি, তুই কাকে বলবি? কাকে বলবি? পাড়ার লোকে বলবে, দেখেছো একটা বাচ্চা ছেলে দীক্ষা নিতে আসলো, তাকে মেরেই ফেললে। শোন শোন, তুই যদি মাথার ঘায়ের কথাটা আমাকে অনেকগুলো মাস আগে বলতিস, আমি তোর এই ঘাটা সারিয়ে দিতাম, এই ঘা আমি সারিয়ে দিতাম।